কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয়ে তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কী যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লব ও পড়ছে না একটিবারও তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীন ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটা। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুই মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করল আবির। না, তেমন কিছু না, ব্যবসা হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যেভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হওয়ার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিচ্ছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্ব তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে, বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পরে দূর গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্য দিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে দিয়ে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এসএসসি পরীক্ষা শেষ হলো 1 মাস হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশনে একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর পা দিল সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পর সে স্নাতক শিক্ষার্থী হয়ে চলছে। ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানা শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কিসে? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতে পারছে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘে সবেমাত্র 5ম শ্রেণীতে উঠছিল, বয়সের গণ্ডি 9-10 মাঝামাঝি।
তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চি বন্ধু যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্ব। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবাই মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলছিল, তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে আবিরের 5 আঙ্গুলের দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জোরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনই আবিরের চোখ তুলে তাকায়নি। কথা তো দূরের বিষয়, আবিরের বাসা থাকাকালীন রুমে থেকে বেরই হয়নি মেঘ। মেঘবালিকা আবির কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট মেঘের মনে কখনো জন্মায়নি আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর ছাড়ে আবির। এ সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতে বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীন করে আপন মনে রাজত্ব করতে থাকে খান পরিবারে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনো সেই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 1-2 বার মেঘের কথা জিজ্ঞেস করছিল ঠিক, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, এখনও দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছে। ছোটবেলা অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথাগুলো মেঘের মনে একটা নাম ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কথাটা মিল বা বেমিল তা বিবেচনা করা বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্না ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদি স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতে চলে যায়। 10 থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়িতে ফেরে। ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়, বিকালে একটু হই হুল্লা করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিকঠাক 12টার ঘর থেকে বের হয়। আবির ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতর স্বরে ছেলেকে জিজ্ঞেস করে, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখে ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলায় চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এই ভেবে বারবার হতাশ হচ্ছে মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটা ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছে, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু যে আগুনে পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশু থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ,
তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আঁতকে উঠল মালিহা খান। ও তো 2-3 ঘন্টা আগে খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাইয়া আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলো, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছোট গেল বাইরে। তার পিছন মিম, আদি, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও গেল সেখানে। এর মধ্যে বাইকে গাড়ি ঢুকলো। আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটা নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কবে দেখেছিল আবিরকে? সে আবিরের সাথে এই আবিরের চেহারা কোনো মিল নেই। হেলমেট খুলতেই চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পরেছিল। হাতে কালো ফিতা, একটা ঘড়ি, পায়ে শো জুতা। আপাদমস্তক দেখলে আবিরের হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনে গহীন ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লা করছে, আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরে বাইক কেন কিনলি? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিল স্বয়ং আলী আহমেদ খান নিজে। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কেনা বা বাইক চালানো নিষেধ করেছিলেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধে অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধে হয়। বাবা মোজাম্মেল খানের বলেও ছিল সে। কিন্তু বাবা এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না। তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম নিস না। আবির বাড়ি ফিরছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এই পরিমাণ কি হবে তা ভেবেই ভয় আটকে যাচ্ছে বাড়ি 3 বউ। অষ্টদশীর হৃদয় কাঁপছে, কেন জানি অস্থির লাগছে সব কিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানলা দিয়ে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ, হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘের সঙ্গে সঙ্গে চোয়ালা শক্ত করে নিজেই প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলারের উপরে ক্রাশ খেয়েছি? শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ, ছি, কী সব ভাবছিস তুই? কেউ কি তার চাস্তো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলে মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কার ওপর ক্রাশ? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুকে ভেসে আসে কষ্ট। নিজেকে স্বাভাবিক করতে মোবাইলে হাত নিয়ে কল করে মেঘের সবচাইতে কাছের বান্ধবী বন্যাকে। প্রথমে কল দিতে রিসিভ হয়। বন্যা সালাম দেয়, কেমন আছো বেবি?
মেঘ সালাম দেয়। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো বন্যা? হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলো, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? এই যে একটা জিনিস মিস করছিস। বন্যা, কি মিস করছি বলে ফেল বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা, আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার। ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস? যাকে তার ভাই একটা আধ ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল না হয় তোর যে ভাই, সে তোকে এই জীবনে ফোন কিনে দিবে না। তোর বাবা দিতে চাইলো, সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কি করে ওনার? মেঘ, জানি না। শোন, তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শক খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক, অগোছালো চুলগুলো দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরের পা দিতেই এই মানুষটার উপর তুই ক্রাশ খেয়ে ফেলেছিস। মানুষের রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিনে শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্য। না হয় যাকে এত বছরের শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবি, সব ঠিক হয়ে গেছে। আমার না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়ার অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আস্মিত প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হয়ে এরপর কয়েক মিনিট শুধু হেসে ফেলে। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়া ও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছপালা, রকচাটা দেওয়ালের, গরু ছাগলের হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়ে মেঘ আর ভাবছে, আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যা হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলেও ক্রাশ কীভাবে খায়? বোধশক্তি হওয়ার পর মেঘের মনে হয় 2 থেকে 3টা বিয়ে খেয়েছে কাজিনদের,
যাকে বলে নামে বিয়ে খাওয়া। তানবীরের ভয়ে বিয়ের বাড়ি এক কোণে বসে থাকত মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলো তো আর না, ঘরের ভিতরে তার মানে খাবার পাঠানো হতো। তানবীর নিজের বোনকে খাওয়াতো ইচ্ছে মতো, তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচ গান, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখনও আর মেঘ কারো বিয়েতে যায় না। এতে তানবীর মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনতে বন্যা কোন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করছে। নিজের জীবনে হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবনে এখানে যেন না মানতে হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খেসারত দিতে হচ্ছে বন্যাকে। মেঘের সাথে সাথে বন্যাকে চোখে চোখে রাখে তানবীর। কথা আছে, সঙ্গদোষের লোহা ভাসে, সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যা না, আরও দুজন বান্ধবী আছে মেঘের। একজনের পাখি, আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানবীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকেল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইকটা কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখ মুখ পানি দিয়ে তাওয়ালা দিয়ে কোনো রকম মুখেটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনেন। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটতে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয়ে মেঘ চুলগুলো আগোছালো, আস্মিত ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভুরু যুগল শিথিল হয়ে যায়। অমন্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে আবিরের কালো জামা পরিহিত এক লালনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার কালো জামাতে যাকে অশ্বরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনদানা দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিবিসার নিশা। দ্রুতগতি থামতে গিয়ে মেঘে ছোট দেহের কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারা পানে। আবিরের চোখের দিকে বিস্ময়ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও মানছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানি ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে চুই চুই পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্টটা অল্প স্বল্প ভিজে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্ধমূর্তি ধারণ করল। সবেগে হাঁটা সেই সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টদশী কোমল কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাইয়া। আবির শুনল কি না কে জানে। এক মুহূর্তে দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়।
মেঘের ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে, থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘে মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করে তাড়াতাড়ি দেয়ালে ঠেই দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ। ভিতরে ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের।